আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। অনেকেরই প্রশ্ন থাকে যে স্টুডেন্টরা যারা এখানে পড়াশোনা করতে আসছে তারা কিভাবে গ্রিন কার্ড পেতে পারে, কি মাধ্যমে বা কি উপায়ে, কোন প্রসেস ফলো করলে একজন স্টুডেন্ট এখানে পড়াশোনা শেষে গ্রিন কার্ড পেতে পারে। বেশ কিছু লিগ্যাল ওয়ে আছে, তার মধ্যে আমি প্রধান দুইটা ওয়ে নিয়ে আলোচনা করব আজকে, যেগুলো বেশিরভাগ স্টুডেন্টরাই ফলো করে থাকে এখানে। তো সেই দুইটা ওয়ের মধ্যে একটা হলো H1B। H1B যে প্রসেসটা এটা কাজ করে হলো, আপনার গ্র্যাজুয়েশন শেষ করার পরে আপনার একটা ওয়ার্ক পারমিট পাবেন। সেই ওয়ার্ক পারমিটের নাম হচ্ছে OPT। তো এটার ফুল মিনিং হচ্ছে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। এটা হচ্ছে এমন যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট রিলেটেড কোনো জবে যদি আপনি ঢুকতে পারেন, তাহলে ইউনিভার্সিটি থেকে আপনি একটা পারমিশন নেবেন এবং আপনি এমপ্লয়ি সার্টিফিকেট নেবেন। এরপর আপনার অ্যাসেসন নেবেন, নেওয়ার পর আপনি কাজে যোগদান করবেন, লিগালি আপনি আপনার স্যালারি নিতে পারবেন। ঠিক আছে? তো প্রথমে আপনি এই ওপিটিটা পাবেন 1 বছরের জন্য, এবং 1 বছর শেষ হওয়ার পরে যাদের সাবজেক্ট স্টেম রিলেটেড ছিল বা স্টেম সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই রিলেটেড সাবজেক্টে যারা পড়াশোনা শেষ করেছেন, তারা আরও 2 বছর এক্সটেনশন পাবেন এই ওপিটির। পাশাপাশি চেক করে নেবেন যে আপনার ইউনিভার্সিটি অ্যাক্রিডেটেড ইউনিভার্সিটি কিনা। সো অ্যাক্রিডেশনের ব্যাপারটা আপনারা একটু অনলাইনে চেক করে নেবেন যে এটা কী। তবেই আপনারা 3 বছরের যে ওপিটি এক্সটেনশন সেটা করে নিতে পারবেন। এবং এটা কিভাবে কাজ করে, এটা হলো আপনি যখন ওপিটিতে থাকবেন, আপনার কোম্পানি আপনার জন্য H1B ভিসার জন্য অ্যাপ্লাই করবে। তো এটা হচ্ছে মূলত লটারির সিস্টেম। লটারির মাধ্যমে আপনার এই ভিসাটা প্রদান করে থাকে। প্রতি বছর একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট হারে প্রত্যেকটা স্টেট অনুযায়ী আপনার এটা ভাগ করা থাকে যে কতজন এই বছর পাবে বা কত পার্সেন্ট এই বছর এই লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে। ঠিক আছে? সম্পূর্ণ এটা ভাগ্যের উপর নির্ভর করবে। তো আপনি প্রথম বছর ওপিটিতে গেলেন এবং প্রথম বছর একটা চান্স আপনি পেলেন H1B ভিসার জন্য, বা লটারিতে আপনার নাম নেয়ার জন্য একটা চান্স পেলেন। তো কোম্পানি অ্যাপ্লাই করার পরে যখন প্রথম বছর আপনার H1B ভিসাটা হয়ে যাবে, তখন আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি ডিফারেন্ট ভিসায় কনভার্ট হয়ে গেলেন, তখন F1 থেকে H1B ভিসায় আপনি কনভার্টেড হয়ে যাবেন এবং H1B ভিসায় থেকে আপনি এখানে কাজ করে তারপরে একটা সময় পরে আপনি গ্রিন কার্ডের জন্য এলিজিবল হবেন। এটা হচ্ছে একটা মাধ্যম। এবং যদি বলি যে প্রথম বছর যদি আপনার এই লটারিটা আপনার পক্ষে না থাকে, অর্থাৎ আপনি যদি লটারিতে সিলেক্টেড না হন, তাহলে কি হবে? তাহলে সেকেন্ড ইয়ারে সেমভাবে আপনার ওই নামটা আপনি ওখানে দিতে পারবেন, বা আপনার কোম্পানি হচ্ছে আপনার জন্য এটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে? এভাবে টানা 3 বছর আপনি এইটা সুযোগ পাবেন। এইভাবে হচ্ছে H1B ভিসার যে প্রসেসটা এটা কাজ করে মূলত। এটা হচ্ছে বেসিক যে থিং এটা। এরপর আসি হলো সেকেন্ড যেটা, সেটা হচ্ছে EB3। হ্যাঁ, তো EB3 এটা একটা আনস্কিল্ড ওয়ার্কার ভিসা। এটা কোনো একটা কোম্পানির আন্ডারে আপনার EB3 জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং এটা আসলে সত্যি কথা বলতে এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন। প্রথমে অ্যাপ্লাই করতে, আপনি যদি সিঙ্গেল হন, আপনার একার জন্য অ্যাপ্লাই করতে মোটামুটি ভালো পরিমাণ টাকা লাগে, $5,000-6,000 মতো প্রথমেই অ্যাপ্লিকেশনের জন্য লাগে। ঠিক আছে? এরপর ধাপে ধাপে আপনার সম্পূর্ণ খরচটা, যেটা আমি যতটুকু জেনেছি, $25,000-27,000 এরকম, অ্যারাউন্ড এরকম কিছু টাকা পয়সা লাগে আর কি। বিভিন্ন এজেন্সি এগুলো করে থাকে, কম বেশি হতে পারে, আই ডোন্ট নো। সো যদি এই প্রসেসে কেউ আগাতে চান আসার পরে, তাহলে তখন বুঝতে পারবেন, আসলে জানতে পারবেন বাকি। অথবা আপনি দেশে বসেও এই কথা বলতে পারেন। ইউএসএ বিভিন্ন এজেন্সি আছে, তাদের কাছ থেকে আপনি প্রশ্ন করে জেনে নিতে পারেন তাদের খরচটা কেমন, হ্যাঁ, সার্ভিস চার্জটা তারা কত নিয়ে থাকে। তো এই EB3টা কীভাবে কাজ করে, মূলত প্রথমেই আপনার জন্য একটা কোম্পানি, যাদের হচ্ছে লোক লাগবে, আনস্কিল্ড বলতে এখানে আমি যেটা বুঝিয়েছি, যেমন ধরেন রেস্টুরেন্টে একজন লোক লাগবে,
হ্যাঁ, বা কোনো স্টেশনে, গ্যাস স্টেশন বলেন অথবা অন্য কোনো বিজনেসে একটা ম্যান পাওয়ার লাগবে। তো এই ভিতরেই যে প্রসেস এটা কাজ করে মূলত আসলে এভাবে যে আপনি ওই কোম্পানির আন্ডারে হচ্ছে যে অ্যাপ্লাই করলেন ইবি3-র জন্য। মূলত আপনি এজেন্সির মাধ্যমে বা কারো হেল্প নিয়ে অ্যাপ্লাই করাটাই বেটার। আর ওরা হচ্ছে জব খুঁজে দিবে। আপনি আসলে জব খোঁজা এখানে একটু টাফ এভাবে ইবি3 অ্যাপ্লাই করার জন্য। তো এই এজেন্সির মাধ্যমে হচ্ছে করাটাই বেটার, এই জন্য টাকা পয়সা একটু বেশি লাগে আর কি। তো গভর্নমেন্ট ফি আছে আর কি, এখানে অনেক ভালো পরিমাণ একটা ফি দিতে হয়। তারপর হায়ার করার পরে আপনার নামে এলসি হবে। যখন এলসিটা হয়ে যাবে তারপর হলো আপনি একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হলো I-140। এরপর নির্দিষ্ট সময়ের পরে মেইন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। মেইন ভিসার জন্য অ্যাপ্লাই করতে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটার নাম হচ্ছে DS-260। আমরা যেটা ফিল আপ করেছিলাম F1 ভিসার জন্য সেটা DS-160, এটা হচ্ছে DS-260 বা IVP বলে। ঠিক আছে, তো এই হলো গিয়ে প্রসেস। তখন ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি ভিসা পেয়ে যাবেন, নতুন ভিসা পেয়ে যাবেন। তার নাম হবে হচ্ছে যে বা ক্যাটাগরি হবে হচ্ছে EB3 ভিসা। ঠিক আছে, তো এই হলো গিয়ে দুইটা মাধ্যম যেগুলো বললাম। এবং এই ইবি3 থাকাকালীন সময় আপনি দেশে যাওয়া আসা করতে পারবেন, কোনো সমস্যা নেই, ছুটি নিয়ে হ্যাঁ যতবার ইচ্ছা যাওয়া আসা করতে পারবেন। এরপর আস্তে আস্তে এই ভিসা থাকাকালীন অবস্থায় আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এ হচ্ছে কি দুইটা লিগাল প্রসেস বললাম যেগুলোর মাধ্যমে আপনি গ্রিন কার্ড পেতে পারেন আফটার কামিং টু ইউএসএ অ্যাজ এ স্টুডেন্ট। এই তো তারপর হচ্ছে গিয়ে আরও কিছু মাধ্যম থাকতে পারে, যেমন অনেকে এখানে এসে বিয়ে করে, সিটিজেন বিয়ে করে। হ্যাঁ, এটাও একটা মাধ্যম হতে পারে। সবার ক্ষেত্রে তো এটা ঘটবে না, এটা স্বাভাবিক। হ্যাঁ, এখানে হাজার হাজার শত শত স্টুডেন্ট আসতেছে, তো তারা তো আর অত পাত্রপাত্রী খুঁজে পাবে না যাদের মাধ্যমে তারা বিয়ে করে গ্রিন কার্ড পেতে পারে। এটা আসলে সবার জন্য প্রযোজ্য না। তো যে দুইটা ওয়ে বললাম, আপনি যদি পড়াশোনা ভালো হয়ে থাকেন, আপনার স্কিল ভালো হয়ে থাকে, তাহলে ভালো জব পাবেন। ভালো জব পাওয়ার পরে আপনি H1B জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, H1B মাধ্যমে আপনি গ্রিন কার্ড হোল্ডার হয়ে যাবেন আস্তে আস্তে। আর যদি ওই ওয়েতে না যেতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য EB3, যেটা আনস্কিল্ড ওয়ার্কার ভিসা। এবং EB3 হয়ে যাওয়ার পর, EB3 আসলে মোটামুটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, 5-7 বছর লেগে যেতে পারে। এরপর আস্তে আস্তে গ্রিন কার্ড হয়ে যাবে। EB3 ইস্যু হয়ে গেলেই আপনি দেশে আসলে আসা যাওয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে কি দুইটা ওয়ে বললাম। তো আপনাদের অ্যান্সার হয়তো পেয়েছেন, বা যে প্রশ্নগুলা মাথায় কাজ করে কিভাবে স্টুডেন্ট হিসাবে আসার পরে এখানে গ্রিন কার্ড পেতে পারেন। সবারই মূলত টার্গেট থাকে কীভাবে গ্রিন কার্ড পাবেন, তাই না? সবার বলবো না, ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বলবো আমি। অনেকেরই হয়তো ইন্টেনশন থাকে না যে এখানে পড়াশোনা করে থাকবেন। তো এই আর কি বিষয়। তো এই ছিল আজকের আলোচনা। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এরকম আরও অনেক ভালো ভালো কিছু ইনফরমেটিভ ভিডিও আমি দিব আপনাদেরকে। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।